পরের দিন থেকেই রাজবাড়ির একটা নীরব ঘরের ভেতরে জমিদার গিন্নিমা দরজা জানালা বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে একটাই শুধু নাম করে চলেছেন, নিতাই আমার, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার নিতাই গৌর হরি হরি বল, গৌর আমার নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার, তার ভক্তি ভরি ডাকলি পরে পুরাবে মনস্ক, তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার, হরে নিতাই রে ওরে গৌরী রে, ওরে নিতাই রে, ও তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরাবে মনস্কার, তার ভক্তি ভরে ডাকলি পরে পুরাবে মনস্ক, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, ওরে নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। বাবা, আজকে জমিদার তো মারা গেছেন, জমিদারের স্ত্রী চন্দ্রশশী দেবী তিনি একা নীরবে শুধু নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, আর কোনো কথা নেই, আর কোনো কথা বলতে পারছে না। আর নায়েম মশাই ছিলেন জমিদারের ডান হাত বাম হাত, নায়েম মশাই জমিদারের সমস্ত কর্মগুলো পালন করতেন। এবার নায়েম মশাই আজকে এসে শ্রাদ্ধের পরের দিন এসে দেখছে চন্দ্রশশী দেবী দরজা বন্ধ করে ভেতরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। নায়েম মশাই মনে মনে চিন্তা করলো, কাঁদুক 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 কাঁদুক, অল্প বয়সী মেয়ে তো, স্বামীকে হারিয়ে ফেলেছে, ও যদি কিছুদিন কাঁদে তাহলে ওর বুকটা হালকা হয়ে যাবে, ও কাঁদুক কাঁদুক, আমি কিচ্ছু বলবো না, আমি বরং বেরিয়ে যাই। যে স্বামীকে ভালোবাসা শুরু করলো সেই স্বামী মারা গেল, একটু কেঁদে কেঁদে বুকটা হালকা হয়ে যাক, আমি বরং মাসখানেক পরে আসব। এই বলে মায়েরা চন্দ্রশশী দেবীকে দেখে গিয়ে নায়েব মশাই বাড়ি চলে গেলেন, ঠিক 1 মাস পরে আসলেন। 1 মাস পরে যখন রাজবাড়িতে ঢুকলো, দেখলো যে ঘরের মধ্যে জমিদার গিন্নিমা দরজা বন্ধ করে কাঁদছিলেন, নায়েব মশাই দেখলো সেই ঘরের দরজা বন্ধ করে আবার কাঁদছেন। এখন নায়েব মশাই ভেবেছে জমিদারের গিন্নিমা বোধহয় স্বামীর জন্য কাঁদছেন। এই আসতে, ওখানে কথা নয়, কথা নয়, সামনে কথা নাই। নায়েব মশাই ভাবছে জমিদার বোধহয় ওই স্বামীর জন্য কাঁদছে, কিন্তু নায়েব মশাই একটাবারও খেয়ালই করতে পারে না যে তিনি স্বামীর জন্য কাঁদেননি, তিনি নিতাই গৌরকে ভালোবেসে কাঁদছেন। এবার নায়েব মশাই ভাবলো স্বামী মারা গেছে, এটা কষ্টের বিষয়, ঠিক কথা,
কিন্তু আমি যতটুকু জানি, যে মানুষটা মরে যায় তার জন্য কেঁদে 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 যদি পাগলও হয়ে যায়, সে মানুষ কিন্তু আর বেঁচে ফেরত আসে না। হরি বল, হরি বল। তা আজকে যদি জমিদার গিন্নিমা স্বামীর জন্য কেঁদে 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 যদি জমিদার গিন্নিমাই মরে যায়, তাহলে এত বড় জমিদারিটা সামলাবে কে? আজকে নায়েম মশাই জোর করে জমিদার গিন্নিমার দরজাটা ধাক্কা দিচ্ছেন। মা, হমা, মা জননী ঘরের ভেতরে আছেন নাকি? চন্দ্রশস্যী দেবী তাড়াহুড়ো করে চোখের জলটা মুছলেন। চোখের জলটা মুছে নিয়ে দরজার বাইরে, দরজার সামনে এসে বলছেন, কে? আমি নায়েম মশাই এসেছি মা, দরজাটা আপনি খুলুন। আমি আপনার সঙ্গে দুটো কথা বলে আমি এক্ষুনি বেরিয়ে যাব, দরজাটা একবার খুলুন। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা দরজাটা খুললেন, দেখলেন নায়েম মশাই দাঁড়িয়ে রয়েছেন। হাত জোড় করে বললেন, নায়েম মশাই, আপনি সকালবেলায় আমার দরজার সামনে কেন এসে দাঁড়িয়েছেন? বলুন আপনি কি বলতে চান, শীঘ্রই বলুন, আমি ভেতরে চলে যাব। না 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 মা, আপনি যাবেন, আপনি যাবেন, জানান দাঁড়ান, আমি আপনাকে একটা কথা বলবো, আমি আপনাকে বেশি বিরক্ত করব না, আমি শুধু একটা কথা বলতে চাই। হোমা, আপনি যে স্বামীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, আপনি কিছু মনে করবেন না। জমিদার মশাই মারা গিয়েছেন, এই দুঃখটা কি শুধু আপনার? এই দুঃখটা আমাদের নয়? আমরা কি কাঁদি না? কিন্তু মা একটা কথা বলি, যে মানুষটা মরে যায় তার জন্য কেঁদে কেঁদে যদি আপনি মরে যান, তাহলে এত বড় জমিদারিটা সামলাবে এটা কে? আপনাকে একটা কথা বলবো, আপনি একটু মন দিয়ে শুনবেন। আপনি চোখের জলটা মুছেন, তারপর আমি একটা কথা বলছি। সঙ্গে সঙ্গে চন্দ্রশস্যী দেবী বলছে, বাবা ঠিক আছে, বলুন না আপনি কি বলতে চান। নায়েম মশাই বলছেন, মা, আপনার স্বামী যতদিন বেঁচে ছিলেন ততদিন একটা ঘটনা ঘটেছিল। আমাকে আপনার স্বামী বলে দিয়ে গেছিলেন, জমিদার মশাই বলে দিয়ে গেছিলেন, চন্দ্রশস্যী দেবী যেন ওই ঘটনাটা না জানেন। তাই আস্তে আস্তে মা, দুটো কথা আপনাকে বলা নিষেধ ছিল। আপনি কি শুনতে চান? যদি শুনতে চান আপনি বলুন, আপনাকে আমি বলবো। তবে জমিদার মশাই কিন্তু আমাকে হাতে ধরে বলে গিয়েছিল এই কথাটা মাকে বলবি না। কিন্তু এখন আমি বুঝছি জমিদার মশাই তো মারা গেছেন, আর আপনাকে যদি না বলি এটা ভালো হবে না। আপনি কি শুনবেন? চন্দ্রশস্যী দেবী বলছেন, নায়েম মশাই, আমার স্বামী জীবনে তো কোনোদিন আমাকে লুকিয়ে কোনো কাজ করেনি। তাছাড়া আমার স্বামীর জীবনের সকল ঘটনা তো আমি জানি। এমন কি কথা আছে যেটা আমার স্বামী আমাকে বলেননি? হ্যাঁ মা, আছে আছে, একটা কথা বলবো, শোনেন। জমিদার মশাই এই নদিয়া জেলার কৃষ্ণনগর ছাড়াও বীরভূম জেলার তারাপীঠের কাছাকাছি সিউড়ি নামে একটি জায়গা আছে। সেই সিউড়ির কাছে পাশেই একটা গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো কড্ডা গ্রাম। এইবার আমি এখানে যত বাবারা মায়েরা আছেন তাদেরকে বলছি, আপনারা তো অনেক জায়গায় বেড়াতে যান। আজকে যে পালাটা আপনাদের আমি শোনাচ্ছি, এই পালাটা শোনার পরে আমি আপনাদেরকে দুটো জায়গায় বেড়াতে যাবার কথা বলবো। সেই দুটো জায়গা শুধু দেখে চলে আসবেন। কত মহা মহা মূল্যবান জায়গায় যান, কিন্তু অনেক মহামূল্যবান জায়গাতে আপনারা এখনো যেতেই পারেননি। আপনারা তারাপীঠে বেড়াতে যান। তারাপীঠে যখন বেড়াতে যাবেন, সিউড়ি নামে একটা জায়গা আছে। সিউড়ির পাশে ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন, কড্ডা নামে একটা গ্রাম আছে। কোনো বানানো ঘটনা না, একেবারে সত্য ইতিহাস। সেই কড্ডা নামক গ্রামে হোমা, আমাদের যিনি জমিদার মশাই ছিলেন, তিনি একটা খুব বড় গ্রাম কিনেছিলেন এবং এখনো সেই গ্রামটা আছে। জমিদার গিন্নিমা বললেন, নায়েম মশাই, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছেন কই? আমি তো জানিনি। তবে আর বলছি কি, আপনি কতটুকু জানেন? আপনি অনেক কিছু জানেননি। এবং কেন জানেননি আমি বলবো। আপনি দুশ্চিন্তা করবেন বলে স্বামী আপনাকে বলেননি। কেন চিন্তার কিসের? গ্রাম কিনেছে আমি জানলে চিন্তা করব কেন? এ তো আমার বড় আনন্দের দিক। বলছে, না মা, দুশ্চিন্তা আছে, একটা চিন্তা আছে। বলি, গ্রামটা কিনেছে বলে শুধু আনন্দ নয়, এখানে একটা ঘটনা রয়েছে। ওই গ্রামের মানুষগুলো
ভালো নয়। এত দুষ্টু মানুষ তারা, 3টে বছর হলো ওই গ্রামবাসীগণ একটা টাকাও খাজনা দেয়নি। তাই জন্য জমিদার মশাই বলেছে মা জননী যেন না জানে, সেই জন্য আমি আপনাকে বলিনি মা। কিন্তু মা আপনি কিছু আমার কথায় মনে করবেন না, আপনার হাতের শাখা স্মৃতির সিঁদুর হারিয়ে ফেললেন, আপনি নিঃস্ব হয়ে গেলেন, স্বামী দেবতাকে হারিয়ে ফেললেন, আপনি বিধবা হয়ে গেলেন। মা একটা কথা বলি, আপনার এই বিধবার রূপটা আপনি যদি আমার সঙ্গে ওই গ্রামের মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখাতে পারেন না মা, আমি কিন্তু আপনার ওই বিধবা রূপটাকে দেখি আমি কিন্তু 3 বছরের খাজনা আদায় করে নেব মা, আপনি চলুন। দেখুন মায়েরা, চন্দ্রশশী দেবী বললেন নায়েব মশাই আপনি পালকিটাকে সুন্দর করে সাজান, আমি কড্ডা গ্রামে অবশ্যই যাব, অবশ্যই যাব। তারা 3 বছর কেন খাজনা দেয়নি আমি অবশ্যই জিজ্ঞেস করব। চলুন পালকি সাজান, আমি প্রস্তুত, আমি এক্ষুনি যাব কড্ডা গ্রামে। এই বলে পালকিটাকে সাজানো হলো। তার মধ্যে নায়েব মশাই বসলেন, জমিদার গিন্নিমা বসলেন। এবার বাবা পালকি যখন যায়, আপনারা বলুন পালকিটা তো মানুষ কাঁধে করে নিয়ে যায়, আর কাঁধে করে যখনই পালকি নিয়ে যায় দেখবেন কাঁধের ওপরে বাহকগণ বয়ে বয়ে নিয়ে যায়, আর ছন্দে 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 দেখবেন গুনগুনা 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 গুনগুনা, জোরে চলো গুনগুনা, আরো জোরে গুনগুনা, আরো জোরে গুনগুনা। আচ্ছা, এরকম একটা পালকির একটা ছন্দ থাকে না, পালকি কিন্তু নিঃশব্দে যায় না। পালকি বইছে মানেই যারা বয় তাদের তো একটা পরিশ্রম হয়, প্রচণ্ড কষ্ট হয় বলে তারা কষ্টটাকে আনন্দের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তারা পালকিটা বয়, আর গুনগুনা 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 বলতে 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 তারা যায়। আজকে জমিদার গিন্নি মাকে পালকির ভেতরে বসিয়ে নিয়েছেন, পালকির ভেতরে চুপটি করে বসে আছেন, বেশি নয় কিছুটা রাস্তা গিয়েছেন। চন্দ্রশশী পালকির ভেতর থেকে মুখটাকে বাইরে বার করিয়ে বলছেন, ও বাবা, বাবা তোমরা যে পালকিটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছ, তোমরা ওই গুনগুনা 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 যে বলছো, গুনগুনা শব্দটার মানেটা কি গো? পালকিটাকে নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে যে কজন পালকিটা চালাচ্ছিলেন বয়ে নিয়ে যাচ্ছিলেন তারা এসে মাকে হাত জোর করে বলছেন, মা আপনি, আমরা তো জানেন মূর্খ সূর্খ মানুষ, আমরা আমাদের মতন করে একটা গান বানিয়ে নিয়েছি, আপনি কেন আমাদের ভাষার ভুল ধরছেন? আপনি ছেড়ে দিন না, আমরা মূর্খ মানুষ, ওই একটা ওই কাজের সুবিধা। না 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 না, শোনো 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 শোনো, একটা কথা বলি, তোমাদের ভুল ধরার জন্য আমি এই কথাটা বলি না, আমি তো তোমাদের মা, তোমরা তো আমার ছেলের মতন, তাই তোমাদের ভালোর জন্য আমি শুধু একটা কথা বলতে চাই, তোমরা যেহেতু মানুষ কুলে জন্ম নিয়েছো, আমরা যেহেতু মানুষ কুলে জন্ম নিয়েছি, তাই আমি শুধু একটা কথা তোমাদের বলতে চাই, এমন একটা শব্দ জিহ্বায় উচ্চারণ করবে যেটা উচ্চারণ করলে আমাদেরও কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে। কি বললেন মা, কি বললেন? এ জগতে এমনও কোনো শব্দ কি আছে যেটা উচ্চারণ করলে আমাদের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে? হ্যাঁ আছে আছে আছে, বলে দিচ্ছি তোমাদের। তোমরা গুনগুনা গুনগুনা তো বলছো, আমি ওটাকে তোমাদের বাদ দিতে বলবো না, তোমরা বলছো বলো, শুধু তোমরা ওই গুনগুনা বলছো তো, ওই গুনগুনা বলতে বলতে গুনগুনা শব্দ বলার আগে আমি তোমাদের একটা শব্দ বলে দিচ্ছি, শুধু ওই শব্দটাকে জুড়ে দাও তো দেখি। তোমরা গুনগুনা গুনগুনা বলো, আর তার আগে তোমরা আমার সঙ্গে বলো, গৌর গৌর গুনগুনা, হরি 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 বল, গৌর গৌর গুনগুনা, 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 গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌরী বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌরী বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌরী বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলে বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি হরি হয়তো গৌর বলবো, গৌরী বিনা আরে বলতে হয়তো গৌর বলবো, গৌরী বিনা বলবো, বলতে হয়তো গৌর বলবো, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা, নাচিতে নাচিতে তারা করিল গমন, জয় জয়
নেচে যায় হরি হরি বল। ও নেচে যায় গো নেচে যায় বলি নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, আজি নাচিতে নাচিতে তোর করিল গম বীরভূম জেলায় আসে দিল দর্শন। বীরভূম জেলায় আসি দিলা ওই না বীরভূমি জেলায় আসি দিল দর্শন দর্শন। বেরে ভো নিতাই গৌর হরি হরি বল। দিলা দর্শন। ওই না বীরভূমি জেলায় আসি দিল দর্শন বীরভূম জেলায় আসি দিলা দর্শন। বলি আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাসি আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া ওই দাঁড়ালো, না বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে মাঝে, গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে মাঝে, গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে মাঝে, গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে মাঝে আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো। আসিয়া দাঁড়ালো বীরভূম জেলা। আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে এই যে বীরভূম জেলায় কড্ডা গ্রামে গেলেন চন্দ্রশশী দেবী, আপনারাও যদি পারেন একবার ঘুরে আসবেন, ভাগ্য যদি ভালো থাকে সেইখানে একটু পৌঁছে যাবেন। আর একটা জায়গা বলে দেবো, সেটা লীলার শেষে বলবো, সেটাও যদি দেখতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে। আজকে দেখতে দেখতে নদিয়া জেলা থেকে পালকির ভেতরে করে জমিদার গিন্নিমা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বীরভূমের কড্ডা গ্রামে। এবার মায়েরা, কড্ডা গ্রামে পৌঁছে যাবার পরে ও নায়েম মশাই, বলো নায়েম মশাই, এটা কি, এইটা কি কড্ডা গ্রাম? দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে শোনো, এইটাই কি কড্ডা গ্রাম? এইটাই। আর রাস্তা কোনটা দিয়ে যাব? এই রাস্তা দিয়ে। বেশ, এবার নায়েম মশাইয়ের কথা মতো আর গ্রামের পথে ঢুকছে। হোমা, গ্রামের পথে যখনই ঢোকা শুরু করলো, বসো, সরু রাস্তা তো, এবার সঙ্গে সঙ্গে পালকি বাহকগণ মাকে বললেন, হোমা আমরা আর ওই সরু রাস্তা দিয়ে পালকিটা নিয়ে যেতে চাইছি না, তুমি একটা কাজ করো, পালকি থেকে আস্তে করে একটু নামুন, নেমে হেঁটে হেঁটে গিয়ে গ্রামের মাঝখানে চলে যান। এবার গ্রামের মাঝখানে গিয়ে একটু চিৎকার করে সবাইকে ডাকুন, দেখবেন সবাই বেরিয়ে আসবে। এই বলে জমিদার গিন্নিমা পালকির ভেতর থেকে সবেমাত্র পাটা বাড়িয়েছে। নায়েম মশাই, ও নায়েম মশাই, আচ্ছা এটা যদি কড্ডা গ্রাম হয় আর এটাই যদি কড্ডা গ্রামে ঢোকার মূল রাস্তা হয়ে থাকে, তাহলে এই রাস্তার ধারে এত বড় একটা গর্ত কিসের গো? হ্যাঁ, একেবারে রাস্তার গায়েতে এত বড় গর্তটা কিসের? ওঠো ওঠো, এটা কি? বাবরে বাবরে, বিশাল গর্ত তো, বিশাল। আরে এত বড় রাস্তার ধারে গর্ত মানে তো লোকজন যেতে গেলে তো পড়ে মরবে। সঙ্গে সঙ্গে আস্তে মায়েরা, নায়েম মশাই তখন বসো বসো বসো, নায়েম মশাই তখন পিছনে লোক আছে, বসো, চটাক করে উঠবে, চটাক করে বসবে, দেরি করবে না। এবার নায়েম মশাই তখন বলছেন, ওমা একটা কথা আমার যেটা মনে হয় জানো তো মা, মানে ওই মানে গ্রামের মানুষগুলো তো খুব ভালো মানুষ নয়, এরা খুব বাজে মানুষ। আমরা যে এইখানে পালকিতে করে আসছি, আমার মনে হয় কেউ খবরটা পৌঁছে দিয়েছেন। এবার কিছুদিন আগে আপনার স্বামী মারা গিয়েছিল, আর আজকে আপনি পালকিতে করে কড্ডা গ্রামে আসবেন। এবার ওই কড্ডা গ্রামে ঢুকতে গেলে তো এটাই তো মেন রাস্তা।
ওইটাই এটা দিয়ে যেতে হবে। আর ওই রাস্তা দিয়ে যেতে গেলে যদি দুম করে একবার পা পিছলে গিয়ে গর্তের মধ্যে পড়ে, তাহলে কয়েকদিন আগে আপনার স্বামী মারা গিয়েছেন, আর আজকে আপনি এই গর্তে পড়ে মরবেন। আর লাভে লাভ গ্রামবাসীদের একটাই হবে, কি হবে মায়েরা বলুন তো কি হবে? মনে করুন মাও মারা গেলেন এখানে এসে, তাতে গ্রামবাসীদের কি লাভ হবে বলুন? দাঁড়ান, কিরকম লীলা শুনছেন দেখি। গ্রামবাসীদের কি লাভ হবে? খাজনা দিতে হবে না। কতদিনের খাজনা? কদিন দেয়নি খাজনাটা? 3 বছর দেয়নি। আচ্ছা বেশ, 3 বছরে খাজনা মানে ছেলে মানুষই কথা। এবার যখনই চন্দ্রশশী দেবীকে নায়েব মশাই এটা বুঝিয়েছেন, জমিদার গিন্নিমা কিন্তু ওই রকম মানুষ নয়। কিন্তু জমিদার গিন্নিমা কিরকম মানুষ দেখুন। জমিদার গিন্নিমাকে নায়েব মশাই যখন এই বাঁকা কথাটা শুনিয়েছে, চন্দ্রশশী দেবী বলছেন, নায়েব মশাই কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করবেন না। আচ্ছা আপনি কি সত্যিই জানেন এই গর্তটা আমাদের মরার জন্য করেছে? আপনি সত্যি জানেন? না না, এটা আমি সন্দেহ করে বলছি। সন্দেহ করে কারো সম্পর্কে কুকথা বলবেন না। নায়েব মশাই আর একটা কথা বলে দিই, আমি যেহেতু গ্রামের মধ্যে ইতিমধ্যেই ঢুকে গেছি, তাহলে গ্রামবাসীদের নিয়ে বাজে কথা বলার কোনো দরকার নেই। এই তো আর 2 পা হাঁটলেই তো আমি গ্রামবাসীদের মাঝখানে যাব। সবাইকে না হয় আমি ডেকে নিয়ে, না হলে আমি একটু প্রশ্নই করব, কেন তারা গর্ত করেছে বা কেন তারা 3 বছর খাজনা দেয়নি। তারা তো আমাকে বলবে, তারা তো মিথ্যে কথা বলবে না। সঙ্গে সঙ্গে এইবার জমিদার গিন্নিমা পাপা করে হেঁটে হেঁটে গিয়ে, এই যেমন আপনাদের গ্রামের মাঝখানে এইখানে একটা বড় মাঠের মধ্যে কীর্তন হচ্ছে, আর আজকে জমিদার গিন্নিমাও কিন্তু পাপা করে গিয়ে কিছুটা দূরে গিয়ে গ্রামবাসীদের একেবারে মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ করে ডাকলেন, ও গ্রামবাসীগণ, তোমরা একবার আমার কাছে এসো। আমি তোমাদের জমিদার গিন্নিমা বলছি, আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না। কেন তোমরা 3 বছরের খাজনা দিতে পারোনি সেটা শুধু জানার জন্য তোমাদের কাছে আমি তোমাদের মা এসেছি। তোমরা এসো এসো এসো, তোমরা ছেলের মতো এসো। ব্যাস, এটা বলার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের যত একেবারে যেখানে যা ছিল, যে অবস্থাতে ছিল, সবাই এসে একে মাকে গোল করে ঘিরে বসলেন। এই যেমন আমাকে আজকে গোল করে বসে আছেন সবাই, আমি দাঁড়িয়ে কথা বলছি, ঠিক এইভাবে জমিদার গিন্নিমা দাঁড়িয়ে রইলেন, আর গ্রামের প্রত্যেকটা মানুষ গোল করে ঘিরে বসলেন। এবার গ্রামের মধ্যে একটা মোড়ল মশাই থাকেন, তো তখনকার দিনে ছিল মোড়ল মশাই। তা তখন সেই গ্রামের একজন যিনি মোড়ল সাহেব ছিলেন, তিনি এইবার মায়ের কাছে এসে বলছেন, মা আপনি বলুন, আপনি বলুন, আপনি গ্রামবাসীদের কাছে এসেছেন, বলুন কি বলতে চাইছেন। আমি এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, আর এনারা আমাকে সব দায়ী দায়িত্ব দিয়ে থাকেন, আপনি বলুন কি বলতে চান। তখন এইবার জমিদার গিন্নিমা বলছেন, আচ্ছা বাবা, আমি এই নায়েব মশাইয়ের কাছ থেকে একটা খবর পেলাম। ইনি বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দাওনি। মানে আমি তোমাদেরকে শুধু একটা কথা বলতে চাই, যে খাজনাটা যে 3টে বছর তোমরা দাওনি, এটা কি তোমাদের ফসল ভালো হয়নি? যদি বলো যে হ্যাঁ ফসল খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভালো হয়নি, তা আমি তো তোমাদের মা, মা হয়ে ছেলেকে কি ক্ষমা করে দিতে পারি না? বলো আমার কাছে, তোমরা সত্য কথা বলো। যদি বলো ফসল ভালো হয় না, আমি তোমাদের মা হয়ে বলে দিচ্ছি তোমাদের খাজনাটা মওকুফ করে দেব, বলো তোমাদের কি অসুবিধে। তখন এইবার গ্রামবাসীগণ বলছেন, মা সত্যি আপনার মতন মানুষ হয় না। আপনি হাত জোড় করে গ্রামবাসীদের মাঝখানে প্রশ্ন করছেন কেন খাজনা দিতে পারি না। শোনেন মা, আপনার আগে এই তো নায়েব মশাই পাশে দাঁড়িয়ে রয়েছেন, নায়েব মশাইকে আপনি জিজ্ঞেস করুন তো মা, কোনোদিন আমাদেরকে প্রশ্ন করেছিল কিনা? কোনোদিন প্রশ্ন করেনি। উনি সরাসরি এসেই আমাদেরকে ছড়ি পেটা করেছেন। যখন আমরা খাজনাটা কেন দিতে পারি না বলতে গেলাম, তখন আমাদেরকে মারধর শুরু করে দিলেন। তা মা, আপনি একটা সত্যিই আদর্শ মানুষ, আপনি আমাদের কাছে এসে মিষ্টি করে প্রশ্ন করছেন কেন খাজনা দিতে পারি না। শোনেন মা, একটা কথা বলি, খাজনা কেন দিতে পারি না আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি। আচ্ছা মা, আপনি যখন গ্রামে ঢুকলেন, পালকি থেকে যখন গ্রামে নামলেন, রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন কি? ও মা, হ্যাঁ তো আমি তো ভুলেই গেছি।
সর্বনাশ, কথাই কথাই আমি সব ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তার ধারে একটা গর্ত ছিল, আর নায়েম মশাই বললেন আপনি নাকি ওই গর্তটাকে খুঁড়ে দিয়ে একটা ওই মানে মাটির ঢিবি ছিল, ওটা নাকি খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছেন। তা কেন বাবা তোমরা মাটির ঢিবি খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো কেন বাবা? তখন এইবার গ্রামবাসীগণ বলছেন, মা শোনেন, ওই যে মাটির ঢিবিটা ছিল না মা, ওই মাটির ঢিবিটার ওপর একটা অলৌকিক ঘটনা ঘটত। আমাদের গ্রামের পূর্ব পাড়ায় কয়েকটা গোয়ালার বাড়ি ছিল। সেই গোয়ালার বাড়ির একটা গোয়ালার বাড়ি থেকে প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা আর একাদশী যেদিন হবে, ওই গোয়ালার বাড়ি থেকে ঠিক মধ্যরাত্রিতে একটা গরু দড়ি ছিঁড়ে ওই ঢিবিটার ওপরে উঠে শুধু সে নীরবে দাঁড়িয়ে থাকে, আর তার বাঁট থেকে না আপনা আপনি দুধ ঝরে ঢিবিটা ভিজে যায়। ওমা, এটা শুধু আমরা দেখলাম তা নয়, আমরা সকল গ্রামবাসীগণ দেখলাম। সকল গ্রামবাসীগণ যখন আমরা দেখতে পেলাম, তখন আমরা এক এক করে সকল গ্রামবাসীগণ কোদাল, কুড়ুল, কাটারি নিয়ে ওই ঢিবিটাকে খুঁড়ার চেষ্টা করলাম। যখন আমরা ঢিবিটা খুঁড়লাম, খুঁড়তে খুঁড়তে কি দেখলাম জানো মা? দেখলাম ওই ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। মূর্তি রাখা ছিল, তাহা দেখি আমাদের নয়নার মন জোড়াইল, নয়ন জুড়াইল, আমাদের নয়ন জোড়াইল। মা, যখন আমরা মাটির ঢিবিটা কোদাল দিয়ে একটু একটু করে কেটে 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 মাটির ঢিবিটাকে খুঁড়ে ফেললাম, মাটির একেবারে তলা থেকে আমরা হঠাৎ করে দেখতে পেলাম মাটির গভীর থেকে ছোট্ট ছোট্ট ঠিক 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 এই মাপের ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর আমাদের কাছে এসে দেখা দিল। আমরা তখন কি করলাম জানেন মা? আমাদের গ্রামে একজন বাবাজি ছিলেন, তার নাম বলরাম দাস বাবাজি। ওনাকে আমরা সংবাদ দিলাম, কারণ আমরা তো কিছু বুঝি না। সঙ্গে সঙ্গে বলরাম দাস বাবাজি উনি আমাদের কাছে আসলেন, আর ওই নিতাই গৌরটাকে সুন্দর করে কোলের মধ্যে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তার ওড়না দিয়ে নিতাই গৌরের চরণটাকে পরিষ্কার করতে গেলেন। আর যেই নিতাই গৌরের চরণটা পরিষ্কার করে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। হরি বল, হরি বল, হরি বল। বলরাম বাবাজি বলে উঠলেন, ওগো গ্রামবাসীগণ, তোমরা ধন্য হয়েছ। এই নিতাই গৌর সামান্য কাঠের নিতাই গৌর নয়, এ হচ্ছে সেই মুরারি গুপ্তের নিজের হাতে সেবিত নিতাই গৌর। তোমরা ধন্য, তোমরা ধন্য। তাই আজকে আমি মায়েদেরকে, বাবাদেরকে, সবাইকে বলছি, আজকে যে নিতাই গৌর কড্ডা গ্রামের মাটির তলা থেকে উঠলেন, সেই নিতাই গৌর কিন্তু এখনও রয়েছে। কোথায় আছে আমি ঠিকানাটা শেষকালে দেব। এবং সেই নিতাই গৌর জাগ্রত নিতাই গৌর। কাঠের মূর্তি হতে পারে, কিন্তু কথা বলতেন সেই নিতাই গৌর। লীলাটা শুনবেন, শেষের দিকে বুঝতে পারবেন। আজকে তখন গ্রামবাসীগণ বলছেন, ওমা আমরা কেন খাজনা দিতে পারি না, এইবার আপনাকে সবিস্তারে জানাচ্ছি। যখন আমরা ওই মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেলাম, তখন আমরা কি করলাম জানেন মা? নিতাই গৌরকে আমরা গ্রামবাসীগণ আর কোথাও ছাড়বো না বলে কাশী থেকে 108টা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিলাম। তারা আমাদের গ্রামে এসেছিলেন, তারা অনেক টাকা দাবি করেছিলেন। তাদের ওই দাবির টাকাটা আমরা সকল গ্রামবাসীগণ 3 বছরের যত ফসল হয়েছিল শুধু খাবার মতো রেখে দিয়ে সমস্ত ফসল আমরা বিক্রি করে দিয়েছিলাম। আর সেই প্রত্যেকটি টাকা বাড়ি থেকে এক জায়গায় করে 108টা ব্রাহ্মণের দক্ষিণা আর নিতাই গৌরকে রাখার জন্য গ্রামের মাঝখানে একটা বড় মন্দির, এই দুটো জিনিসকে বানাতে গিয়ে আমরা 3 বছরের খাজনা দিতে পারি না মা। ও মা, আমরা কথা দিচ্ছি, 1টা বছর আপনি সময় দিন, আমরা সকল খাজনা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বললেন, বাবা
তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌর পেয়েছ, কই একটা বারও কি তোমাদের মনে হয়নি যে মায়ের কাছে একটু খবর দিই? তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌর পেলে, কাশী থেকে ব্রাহ্মণ ডেকে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করলে, একবার মাকে খবর দিলে না? শোনো শোনো, একটা কথা বলি, যে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে আর ব্রাহ্মণদের দক্ষিণা দিতে গিয়ে 3 বছরের খাজনা তোমরা দিতে পারোনি, আজকে আমি তোমাদের মা হয়ে কথা দিয়ে দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের আর কোনোদিন দিতে হবে না তো বটেই, বরং আগামী 3 বছরের খাজনা আমি তোমাদের মুকুব করে দিলাম। নিতাই গৌর হরি এইবার মায়েরা দেখুন, চন্দ্রশশী দেবী কিন্তু আর কোনো দিকে ধ্যান নেই, এবার হাত জোড় করে বললেন, আচ্ছা বাবা ওসব কথা ছাড়ো, খাজনা টাজনা ওসব ভুলে যাও, আমি শুধু তোমাদের একটা কথা বলতে চাই, আমাকে একটু তোমরা নিয়ে গিয়ে কই দেখাবে চলো তো তোমাদের নিতাই গৌর কেমন দেখতে হয়েছে, একবার আমি দেখতে চাই। তোমরা নাকি নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করেছ, নিতাই গৌরের জন্য মন্দির বানিয়েছ, নিতাই গৌরের জন্য কাশী থেকে ব্রাহ্মণ ডেকে মন্তব্য করেছ, কই দেখবে চলো, আমাকে দেখাবে চলো নিতাই গৌর কোথায়। তখন গ্রামবাসীগণ বলছেন, মা একটা কথা বলবো, নিতাই গৌরের দরজা কিন্তু এখন বন্ধ আছে, 3টের সময় আমরা নিতাই গৌরের মন্দির খুলি, এক প্রভাতকালে মঙ্গল আরতি করার জন্য, আর দুপুরবেলা মধ্যাহ্ন ভোগের জন্য, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য। তাই ও মা, এখন তো তুমি নিতাই গৌরকে দেখতে পাবে না, নিতাই গৌরে যখন আরতি হবে তখন তোমাকে নিয়ে আসবো, তখন তুমি দেখবে শুধু গ্রামবাসী নয়, আমাদের এই নিতাই গৌরের আরতি দেখার জন্য 10টা গ্রামের লোক এসে যায়, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর নিতাই গৌরকে যখন দেখে না মা, যেন মনে হয় সাক্ষাৎ নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে মন্দিরের ভেতর। নিতাই গৌর হে, ওরে মা তুমি একটা কাজ করো, আমাদের মন্দিরের পিছন দিকে একটা ছোট্ট বাগান বাড়ি বানিয়েছি, তোমাকে বাগান বাড়িতে একটুখানি শুইয়ে রাখছি, তুমি বিশ্রাম নাও, আর ঠিক সন্ধ্যাটা যখন হবে না মা, যখন ওই আরতির জন্য সব লোকজন আসবে তখন আপনাকে ডাকবো, আপনি আরতি দেখবেন। এই বলে এখানে আমার বাবারা মায়েরা যারা রয়েছেন সবাইকে একটা কথা বলে দিচ্ছি, নিতাই গৌর যাদের বাড়িতে আছে দেখবেন সন্ধ্যাবেলায় আরতি করা হয়, সেই আরতিটা খুব বিখ্যাত আরতি কীর্তন, মানে বিখ্যাত আরতি কীর্তন, কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি, এই আরতিটা কিন্তু প্রত্যেকটা বৈষ্ণব জানেন। তা আজকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যাটা নামলো, কে কোথায় ছিল সবাই চলে এলো এই গ্রামের মধ্যে, আর যার উপরে দায়িত্ব ছিল মন্দিরের দরজাটা খোলা তিনি হচ্ছেন বলরাম দাস বাবাজি, তিনি এসে দরজাটা খুললেন, গ্রামের কত মায়েরা শঙ্খ ঝাঁঝ ঘণ্টা সবাই নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, শুরু হয়ে গেল নিতাই গৌরের আরতি কীর্তন। কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি, হরি হরি বলি গোরা যাদের আরতি বলি, ভালি হে গোরা চাঁদের। দাঁড়াও দাঁড়াও, এই আরতিটা যখন হয় একটুখানি বলি, মায়েদেরকে বলি, নিতাই গৌরের আরতি হওয়া মানে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, খোল, করতাল, এগুলো যদি আপনি বাজাতে থাকেন আপনার মোহ ঘুমটা কিন্তু জেগে যাবে।
আর যদি আরতি হবে অথচ চুপ করে বসে থাকেন, তাহলে দেহটা মানুষ থাকবে, ভজনটা কিন্তু মানুষের মতো হবে না। কিছু আমাদের মাঙ্গলিক দিক আছে। কীর্তন আসরে যখন হরিধ্বনি বলা হবে, হরি দিতে হয়, তা নাহলে অকর্ম কুকর্মের জন্য হাত আর জিভ, আর তার সেবার উদ্দেশ্যে জিভ আর হাত কাজে লাগানো যায় না। যে মানুষ কেবলমাত্র অকর্ম কুকর্মে হাত জিভ মস্তিষ্ক খাটায়, সেই মানুষ পরের জন্মে গিয়ে আর মানুষ হবে কিনা সেটা সন্দেহ রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। হরিবল। তাই এখানে আপনাদের বুদ্ধি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছেন, মানুষ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু তার কর্মে যদি এগুলো না ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেটা আমরা মানুষ হয়ে কিন্তু অকৃতজ্ঞ বলে দিতে পারি। তাহলে মায়েরা, এখানে একটু যেহেতু নিতাই গৌরের আরতি হচ্ছে, পারলে একটু উলুধ্বনি হরিধ্বনি কিন্তু একটু দেবেন। যত উচ্চ স্বরে দেবেন তত নিতাই গৌরের প্রীতিধ্বনি হবে। সবাই মিলে কিবা ভালি হে গোরা চাঁদের আর উলুধ্বনি কিবা ভালি গোরা চাঁদের আর দেবরি কিবা ভালে গোরা গোরা চাঁদ আর দেবরি আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি দেশ কীর্তনে সুমধুর ধ্বনি আদেশ কীর্তনে উলুধ্বনি সুমধুর ধ্বনি শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল কিবা শঙ্খ ঘন্টা বাজে আরে করো তাল কিবা শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল। বলো কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল কিবা শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল। কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতালি আর মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসালো মধুর মৃদঙ্গ বাজে বাজে গলে তাল মধুর মৃদঙ্গ বাজে বাজে গলে তাল আর মধুর মৃদঙ্গ হাসতে মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসালো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে ভালো মধুর দঙ্গ বাজে বাজে সবদলো বলি আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে আজ মেনে তারাই বাজে আর ব্রজে যারা বেজেছিল আজ আজ মেনে তারাই বাজে ব্রজে যারা বেজেছিল আজ তারা মেনে বাজে বলি ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে, ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে ব্রজে যারা বেজেছিল মদন গোপালের আরতি কালে হরি হরি যারা বেজে
বেজেছিল ওই না মদন গোপালের আরতি কালে ওই না বুঝি যারা বেজেছিল ওই না মদন গোপালের আরতি কালে ওই না বুঝি যারা বেজেছিল ওই মদন গোপালের আরতি কালে বুঝি যারা বেজেছিল মদন গোপালের আরতি কালে আজ মেনে বেজেছিল আজ সংকীর্তনে সুমধুর ধ্বনি বাজে সংকীর্তন সুমধুর ধ্বনি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি আজ কীর্তনের সুমধুর ধ্বনি বাহ, হরিবোল হরিবোল হরিবোল। আজকে কিন্তু বীরভূম জেলায় নিতাই গৌরের আরতি কীর্তনটা শুরু হয়ে গেল। এবার যখন আরতি কীর্তন শুরু হয়েছে, আপনাদেরই মধ্য থেকে কোনো একজন মা জননী গিয়ে বাগানবাড়ির পিছনে, জমিদার গিন্নিমা তো ঘুমাচ্ছিলেন বিকেলবেলাটা, ঠিক সন্ধ্যার মুহূর্তে যখন আরতিটা শুরু হলো, কোনো একটা মা জননী গিয়ে জমিদার গিন্নিমার কাছে বলছেন, মা, ও মা, চলুন, আপনি চলুন, চলুন, ওইখানে নিতাই গৌরের আরতি শুরু হয়ে গেছে, আর এখানে বিশ্রাম নেবার দরকার নেই, চলুন উঠে পড়ুন। সঙ্গে সঙ্গে এবার জমিদার গিন্নিমার হাতটা ধরে মন্দিরে আসছেন। মন্দিরে যখন এসেছে তখন নিতাই গৌরের আরতির জন্য কত ভক্ত দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ইতিমধ্যেই মা জননীকে যখন মন্দিরের কাছে নিয়ে আসলেন, জমিদার গিন্নিমা দেখছি, ও বাবা, এ তো হাজার হাজার ভক্ত বসে রয়েছেন। জমিদার গিন্নিমা সকলকে হাত জোড় করে বলছে, বাবা তোমরা একটু সরে সরে বসো তো, আমি একটু তোমাদের মন্দিরের ভেতরে গিয়ে একেবারে নিতাই গৌরের সামনে থেকে দেখব। আমি সেই কীর্তনিয়ার মুখে শুনেছিলাম নিতাই গৌরের কথা, আর আজকে আমি এই এতদিন পরে দেখব নিতাই গৌরের মূর্তি। দেখি দেখি, তোমরা সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। এই বলে যখনই চন্দ্রশশী দেবীকে নিয়ে গিয়ে মন্দিরের কাছে দাঁড় করিয়ে দিলেন, এবার দেখুন বাবা, জমিদার গিন্নিমা সকলকে সরিয়ে দিয়ে পা পা করে একেবারে মন্দিরের ওপরে উঠলেন। আর নিতাই গৌর তো একেবারে বেদির ওপরে সুন্দর করে বাহু দুটো তুলে দাঁড়িয়ে রয়েছেন। জমিদার গিন্নিমা সবাইকে সরিয়ে দিয়ে ওই মন্দিরের চৌকাঠটাকে পেরিয়ে একেবারে নিতাই গৌরের বেদির ঠিক ডান দিকটাতে বসে চন্দ্রশস্যা দেবী হাত জোড় করে নিতাই গৌরের চোখে চোখ রেখে দিয়েছেন। একেবারে চোখে চোখ রেখে মনে মনে চন্দ্রশস্যা দেবী একটা বাসনা তৈরি করে ফেললেন। নিতাই গৌরকে দেখে দেখে মা জননী বলছেন, ওরে নিতাই, এই গৌর, তোরা নাকি ভগবান, তা আমি কীর্তনিয়ার মুখে শুনেছি তোরা নাকি এই জগতের ভগবান। তা হ্যারে নিতাই, আমি যদি তোদেরকে ভগবান বলে না মানি, আমি যদি তোদেরকে ঠাকুর বলে না মানি, আমি যদি তোদেরকে ঈশ্বর বলে না মানি, আমি যদি তোদেরকে আমার পেটের ছেলে বলে মনে করি, তোরা কি আমাকে কোনোদিন মা বলে ডাকবি? হরি বল, হরি বল। ডাকবি তোরা? আমি কি তোদের মা হতে পারি? আমি কি তোদের মা হতে পারি? তোরা কি আমার ছেলে হতে পারিস? এই বলে জমিদার গিন্নিমা এই মা হতে পারি, ছেলে হতে পারিস, মা হতে পারি, এই বলতে 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 জমিদার গিন্নিমা অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার পাশে যারা দাঁড়িয়েছিলেন তারা চন্দ্রশস্যা দেবীর মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞানটা ফিরিয়ে দিলেন। যখনই জলের ছিটে দিয়ে জ্ঞানটা ফিরিয়ে দিয়েছে, জমিদার গিন্নিমা উঠে পড়েই মনে মনে বলছে, এ কি সর্বনাশ, আমি নিতাই গৌরকে নিয়ে কি ভাবলাম, আমি মনে মনে চিন্তা করলাম নিতাই গৌর হবে আমার ছেলে। না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। যে হতভাগিনী রমণীর জীবন থেকে স্বামী মারা যায়, সেই হতভাগিনী জীবন রমণীর জীবনের ভগবান হবে সন্তান? হতেই পারে না, হতে পারে না। আমি খুব উল্টোপাল্টা চিন্তা করেছি। ঠাকুর, তুমি যেন আমার কথায় কিচ্ছু মনে করো না। ও ঠাকুর, আমি আসলে স্বামী হারিয়েছি তো,
তাই আমার মাথা ঠিক নেই, তোমাকে নিয়ে খুব বাজে বাজে কথা চিন্তা করে ফেললাম। তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, তুমি ঈশ্বর, তুমি ভগবান, তুমি ঠাকুর, তুমি আমার ছেলে হতে পারো ঠাকুর, তুমি কিছু মনে করো না। তুমি ওগো, তোমরা কে আছো এখানে? আমাকে একটু এইখান থেকে শীঘ্রই বাগান বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দেবে চলো। আমাকে এখানে যত বেশি রাখবে আমি তত নিতাই গৌরকে নিয়ে খুব বাজে বাজে কথা চিন্তা করব। আমার আর এই জায়গাটা ভালো লাগছে না, তোমরা আমাকে নিয়ে গিয়ে একটু বাগান বাড়িতে শুইয়ে দেবে চলো। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমাকে তাড়াহুড়ো করে দু হাতে দুজন ধরে নিয়ে বাগান বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। এবার তখন কটা বাজবে? সন্ধ্যা 7টা হবে হয়তো। মায়েরা, এবার সন্ধ্যা 7টার সময় গ্রামের মানুষগণ গিয়ে মাকে শুইয়ে দিয়েছে, তারপরে সবাই চলে এসেছেন। একজন কিন্তু মায়ের কাছে রয়ে গেলেন। রাত্রিরে কি আর মা একা থাকবে? ওই জন্য গ্রামের একজন কোনো একটা মা জননী মায়ের কাছে রয়ে গেলেন। এবার সন্ধ্যা 7টা বাজলো, রাত্রির 8টা বাজলো, রাত্রির 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, 1টা বেজে গেল। চন্দ্রশোষের চোখে কিন্তু ঘুম নেই। মানে জমিদার গিন্নিমা চোখটা বন্ধ করে ঘুমাতে যাচ্ছে, পরক্ষণেই তাকিয়ে ফেলছেন, আবার ঘুমাতে যাচ্ছে, আবার পরক্ষণে তাকিয়ে ফেলছেন। এবার গ্রামের মধ্যে একজন পদদাসী ছিলেন, তিনি ওই মায়ের পাটাকে হালকা করে করে টিপে দিচ্ছিলেন যাতে মা ঘুমিয়ে পড়েন। কিন্তু যখন রাত্রির 12টা পেরিয়ে গিয়ে 1টা বেজে গেছে, পদদাসীরও মাথাটা কিন্তু একটু গরম হয়ে গেল। পা টেপা বন্ধ করে দিয়ে একটু গুটি গুটি পায়ে গিয়ে মায়ের মাথার কাছে গিয়ে মাথায় হাতটা বুলিয়ে বলছে, মা, ও মা, নিতাই গৌরের আরতি শুধু আপনি যে দেখেছেন তা তো নয় মা, নিতাই গৌরের আরতি তো আমিও দেখলাম, কিন্তু কই আমার বুকের ভেতরটা তো এইভাবে দাও দাও করে জ্বলছে না মা, আমার তো ঘুম এসে যাচ্ছে। তখন থেকে রাত্রির 12টা বেজে গেল, 1টা বেজে গেল, আপনি একটু ঘুমান না মা, একটু ঘুমান না। এই তো আপনি আমি আমার আপনার মাথা টিপে দিচ্ছে। চুপ কর, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার ঘর থেকে। তুই ভেবেছিস আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি হয় না? ওরে, তোর আগে থেকে আমি 1000 বার ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু আমার চোখে ঘুম আসে না। কেন যে আমার চোখে ঘুম আসে না তা তুই বুঝবি না, তা তুই বুঝবি না। তুই বেরিয়ে যা, দরজা বন্ধ করে দে, জানালা বন্ধ করে দে, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, ঘরটা অন্ধকার করে দে, দেখি দেখি আমার চোখে ঘুম আসে কিনা। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। পদদাসীকে বাইরে বার করে দিলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, প্রদীপটা নিভিয়ে দিলেন, ঘরটা অন্ধকার হয়ে গেল। ও মায়েরা, আচ্ছা বলুন তো, চন্দ্রশেষী দেবী কেন ঘুমাতে পারেনি? কারণটা বলে দিই। নিতাই গৌরের আরতি সারা পৃথিবীর লোক দেখে, কিন্তু সারা পৃথিবীর লোক দেখা আর চন্দ্রশোষী দেবীর দেখা এক নয়। কৃষ্ণকে তো সবাই দেখে, কৃষ্ণকে রাধারানীও দেখেন, আর কৃষ্ণকে কংসও দেখেন। বলুন, দুজনের দেখা কি এক? দুজনে দু রকম ভাবে দেখেন। যার দেখার গুণ ভালো থাকবে, ভগবান তার কাছে দয়াশীল হয়ে দেখা দেবে, দয়াল হয়ে দেখা দেবে। আর যে ভগবানকে অন্য দৃষ্টিতে দেখবে, যেমন কংস ভগবানকে দেখেছিলেন ভয়ের দৃষ্টিতে, তাই কংসের কাছে কৃষ্ণ কিন্তু ভয়াল। আর রাধারানী দেখেছিলেন প্রেমের দৃষ্টিতে, তাই রাধারানীর কাছে কৃষ্ণ হচ্ছেন দয়াল। আজকে মায়েরা শোনেন, নিতাই গৌরের আরতি শেষ করার পরে যখনই বাগান বাড়িতে মা জননী চোখটা বন্ধ করতে যাচ্ছে, চোখের পাতাটা যখনই জুড়লো, এক করলো, সঙ্গে সঙ্গে ওই চোখের পাতার সামনে মন্দিরের নিতাই গৌর সে বারবার মাকে দেখা দিচ্ছেন। আর যখনই নিতাই গৌর চোখের পাতার সামনে দাঁড়াচ্ছে, সঙ্গে সঙ্গে মায়ের চোখটা খুলে যাচ্ছে, তাই জন্য ঘুমাতে পারছে না। আর পদদাসীকে বলল, রে আমার ঘরের প্রদীপটা নিভিয়ে দিয়ে বেরিয়ে যা তো দেখি, আমার চোখে ঘুম আসছে না, চোখটা ঠান্ডা করতে হবে, বেরিয়ে যা, আলোটা নিভিয়ে দে, আলোটা নিভিয়ে দে। এই বলে যখনই ঘরের প্রদীপটা নিভিয়ে দিয়েছে, ঘরটা অন্ধকার করে দিয়েছে,
যখন 1টা থেকে 2টো বাজলো, ভোর হতে যায়, এমন সময় মা জননী একটুখানি ঘুমিয়ে পড়েছে। আর যখনই একটুখানি ঘুমিয়ে পড়ল, কি কাণ্ড ঘটল দেখুন। কি বা গৌর বরণ মুনিয়া ভরণ নাটোয়া মোহন গৌরবরণ মনয়ে আভরণ নাটোয়া গোপালবে কিবা গৌরবরণ মুনিয়া ভরণ নাটোয়া মোহন অজি গৌরবরণ মনিয়া ভরণ নাটোয়া গোপাল বে আরে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, দেখিতে দেখিতে ওরে গোপাল রে নিতাই গৌর নিতাই রে হরি হরি আমার প্রাণের গৌর, আমার প্রাণের, আমার প্রাণের গৌরামা দেখিতে দেখিতে আজি ভুবন ভুরালো, তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, দেখিতে দেখিতে ভুবন ভুলালো, টলল সকল দেশ, টলল সকল দেশ। দেখিতে দেখিতে ভুবন ভোলালো, সতল দেখিতে টলল সকল বাবা হোমা, যখন সবেমাত্র 1টা গড়িয়ে 2টো বেজেছে, চন্দ্রশশী দেবীর চোখটা তো ঠান্ডা হয়ে গেছে। ঘর যদি অন্ধকার থাকে চোখটা ঠান্ডা হয়ে যায়। আর যখনই ঠান্ডা হয়ে গেছে, মা জননী এই এতক্ষণ পরে একটুখানি ঘুমিয়ে পড়ল। আর যেই ঘুমিয়ে পড়েছে মা, হঠাৎ করে জমিদার গিন্নিমা যে ঘরের মধ্যে শুয়েছিলেন, সেই ঘরের একটা কোণের দিকে দেখল 100টা সূর্য এক জায়গায় করলে তার যে একটা তীব্র আলো হয়, সেই আলোটা যেন ঘরের ভেতরে দাউ দাউ করে জ্বলছে। জমিদার গিন্নিমা স্বপ্নের ঘরেই মনে চিন্তা করলো, কে কে আমার ঘরে আলো জ্বাললো? আমার ঘরের প্রদীপ তো নেভানো ছিল, ঘর তো অন্ধকার ছিল, কে ঘরের মধ্যে আলো জ্বেলে দিয়েছে? কে ঘরে আলো জ্বেলে দিয়েছে? হঠাৎ করে স্বপ্নের ঘরে জমিদার গিন্নিমা যেন স্বপ্নের ঘরেই চোখটা মিলে ওই আলোর দিকে তাকিয়েছেন। যেই আলোর দিকে তাকালো হুমায়রা, দেখা গেল ওই আলোর ঠিক মাঝখানটায় মন্দিরের যে নিতাই গৌর বাহু তুলে দাঁড়িয়ে রয়েছেন, সেই নিতাই গৌর দুটো মন্দিরের এসে ওই আলোর মাঝখানে বাহু তুলে দাঁড়িয়ে
চন্দ্রশশী দেবীকে বলে উঠল, মা। জমিদার গিন্নিমা বলছে, কি ঠাকুর, তোমরা যে ভগবান, তোমরা যে ঈশ্বর, তোমরা দেবতা, তোমরা ঠাকুর, তোমরা আমার শয়ন কক্ষের মাঝখানে কেন দাঁড়িয়ে রয়েছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এটা আমার শয়ন কক্ষ, এখানে আমি ঘুমাই, এখানে আমি শুয়ে থাকি। তোমরা মন্দিরে যাও, এখানে এসেছো কেন? নিতাই গৌর বলে উঠলেন, মা, ও মা, আমরা ঠাকুর, আমরা ভগবান, আমরা ঈশ্বর, আমরা দেবতা জগতে সবার কাছে, কিন্তু তোমার কাছে যে আমরা ঠাকুর নই মা, আমরা যে তোমার কাছে ভগবান নই। কালকে যখনই তুমি সন্ধ্যাবেলায় আরতি দেখার জন্য সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে তুমি আমাদের একেবারে পায়ের কাছে বসেছিলে, আর আমাদের দুই ভাইয়ের চোখে চোখ দিয়ে তুমি মনে মনে ভেবেছিলে না যে আমরা দুই ভাই তোমার সন্তান হলে তুমি খুশি হবে? আমরা তখন থেকেই দুই ভাই তোমার সন্তান হয়ে গেছি মা। ও মা, আমাদেরকে তুমি আর ঠাকুর বলো না মা, আমাদেরকে ছেলে বলো। আমাদেরকে তুমি ছেলে বলবে মা, ঠাকুর বলবে না, ঈশ্বর বলবে না, ভগবান বলবে না, দেবতা বলবে না। ও মা বলো, আমাদেরকে ছেলে বলবে, আমাদেরকে বলো, কোলে টেনে নাও। চন্দ্রশশী